প্রিয় প্রণয়িনী জান্নাত নুসরাত পর্ব 6 থেকে 10। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে নুসরাত ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এক সপ্তাহ হয়ে গিয়েছে ভার্সিটিতে যায়নি। পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে মেয়েটা। এটা কোথায়, সেটা কোথায়, বলে বলে আম্মা আমার মাস্ক কই। নাজমিন বেগম নিচ তলা থেকে চিৎকার করে বললেন, কাবার্ডে রাখা আছে দেখ। আম্মা আমার হিজাবের ক্যাপ কোথায়? আমার মাথায়। জিনিস ঠিক জায়গায় রাখিস না কেন? ঠিক জায়গায় রাখলে তো আর এভাবে খুঁজতে হয় না। নিজে খুঁজে নে। আমি পারবো না, আমার কাজ আছে। মুখ চুপ সে হিজাবের ক্যাপ খুঁজতে লাগলো নুসরাত। খুঁজে না পেয়ে ইসরাতের কাবার্ড থেকে তার হিজাবের ক্যাপ বের করে পরে নিল। নিচতলায় ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন হেলাল সাহেব। সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নুসরাতকে নামতে দেখে হাত দিয়ে কাছে ডাকলেন। উনার পাশ দেখিয়ে ইশারায় বসতে বললেন, ভার্সিটিতে যাচ্ছ? জি। নাস্তা করা শেষ? জি না। গতকাল সন্ধ্যায় শুনলাম আরশের সাথে ঝগড়া হয়েছে। তেমন কিছু না বড় আব্বু। হেলাল সাহেব নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ করে নুসরাতের মুখের দিকে তাকিয়ে থাকলেন। ধীরে সুস্থে বললেন হেলাল সাহেব, মা শুনো, মেয়েরা আস্তে ধীরে হাঁটে, এরকম লাফিয়ে লাফিয়ে হাঁটলে মানুষ খারাপ বলবে। আমাদের সামনে হেভাবে হাঁটলে কোনো সমস্যা নেই, কিন্তু বাহিরের মানুষের সামনে হেভাবে করবে না। আর মাথায় সব সময় ওড়না রাখবে। নুসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। হেলাল সাহেব বললেন, চলো মা নাস্তা করে নাও। নুসরাত হেলাল সাহেবের পিছন পিছন হেঁটে গিয়ে খাবার টেবিলে বসল। সকাল 8টা বাজতেই সবাই এক এক করে খাবার টেবিলে হাজির হলো। এদিক সেদিকে তাকাতে গিয়ে নুসরাতের চোখ পড়ল আরশের উপর, যে তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মুখের অভিব্যক্তি স্পষ্ট, একা পেলে কাঁচা চিবিয়ে খাবে। আলগোছে নিজের চোখ নিচের দিকে নামিয়ে নিল নুসরাত। ইশরাত এসে নুসরাতের ডান পাশের চেয়ারে বসল। আরশ ফোনে কথা বলতে বলতে এসে নুসরাতের বা পাশের চেয়ারে বসল। ওপাশের লোক কি বলল শোনা গেল না। ঠিক আছে, চলে আসুন অফিসে, ওখানে দেখা হচ্ছে আপনার সাথে মিস ডেলা আমান। তারপর ফোন রেখে দিয়ে নুসরাতের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো আরশ। জুসের গ্লাস হাতে নেওয়ার বাহানা করে নুসরাতের কানের কাছে মুখ নিল। বলেছিলাম না আমার চোখের সামনে পড়বি না? পড়েছিস তো, এবার শুধু তোকে একা পেয়ে যাই দেখিস কি করি। জুস হাতে নিয়ে সরে আসার সময় নুসরাতের হিজাবের কাছে নিজের মুখ নিল। নাক মুখ কুচকে নুসরাতকে ধমকে বলল, চুলে শ্যাম্পু করিস না। কি বাজে গন্ধ তোর চুলে, ছিহ। মেয়ে মানুষ এত অপরিষ্কার হয় তোকে না দেখলে জানতেই পারতাম না। নুসরাত কোনো কথার উত্তর দিল না। নিজের খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। এমন ভাব করল যেন কোনো কিছু শুনতে পায়নি। হঠাৎ মনে হলো, আরে ভাই আমি তো হিজাব করেছিস, তাহলে চুলের সুবাস পেল কিভাবে? নুসরাত অবাক হয়ে তাকালো। চোখের পাতা ফেলে আরশের দিকে হা করে তাকিয়ে রইল। কি? আমি হিজাব করেছি, আপনি কিভাবে চুলের সুবাস পেলেন? আরশ আমতা আমতা করল। কোন জুৎসই উত্তর না পেয়ে যা মুখ আসলো বলে দিল, তোর চুলের গন্ধ এত বাজে আর ঝাঁঝালো যে হিজাবের উপর দিয়ে ও গন্ধ ছড়াচ্ছে। মিথ্যা কথা বলার জায়গা পান না। মুখে যাতা আসলো বলে দিলেই হলো। সন্ধ্যায় বেলায় যাই ইসরাতের রুমের দরজায় ধাক্কা দিল। ভিতরে থেকে আসছি বলে উত্তর আসলো। 5 মিনিট পর যখন আসলো না বিকট শব্দে ধমক দিল যাই, কি করছো তুমি? দরজা খুলতে এত সময় লাগে? তাড়াতাড়ি আসো, আমার কাজ আছে। তোমার মতো বসে নেই। রুমের দরজা খুলে তাড়াতাড়ি বের হয়ে আসলো ইশরাত। ধমক খাওয়ার পর ও মেয়েটা সুন্দর করে উত্তর দিল, জি ভাইয়া বলুন। জাইন কর্কশ গলায় বলল, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দাও। আসলে ভাইয়া আব্বু ওয়াইফাই লাগায়নি বাড়িতে। জাইন নাক মুখ বিকৃত করে আবার ধমক দিল, এত দিন ধরে বলনি কেন? বাসায় ওয়াইফাই নেই, তোমরা তো আগের মতো ব্যাকডেটেড রয়ে গিয়েছ। চাচা লাগায়নি কেন? অনিকা, আহান আর আরিশার পড়ার ক্ষতি হবে বলে। হাত দিয়ে চুল মুঠোয় বন্ধি করল। হাতের তালু দিয়ে মুখের শ্বেত জল মুছল জাইন। এই তোমরা কি পাগল? পড়ার ক্ষতি হওয়ার হলে এমনিতেই হবে। এসব ফাউল লজিক কে দিয়েছে তোমাদের? জাইন বিড়বিড় করল, কুল জাইন কুল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? যাও পড়তে বসো। আরেকটা ধমক খেয়ে ইসরাতের মুখ চুপসে গেল। সুন্দর মুখটা কালো হয়ে গেল। এই শুনো, চাচা বাসায় আছে? জি আছে আব্বু বাসায়। জাইন আর এক মুহূর্ত অপেক্ষা করল না। ব্যস্ত ভঙ্গিতে নাসির সাহেবের রুমের দিকে চলে গেল। নাসির সাহেবের সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাস শেষ করে ফোন কানে লাগিয়ে হ্যালো হ্যালো বলে নিজের রুমে ভিতর চলে গেল জাইন। রাত 8টার সময় ওয়াইফাই লাইন লাগানোর জন্য কিছু লোক আসলো। ওয়াইফাই লাগানো শেষ করে জাইনকে জিজ্ঞেস করলো কানেকশন কোথায় পর্যন্ত রাখবো।
জাইনকে কথা বলতে না দিয়ে মেহেরুন নেছা বললেন, কমো হইলে সিলেট বাজার পর্যন্ত ওয়াইফাই এর নেটওয়ার্ক রাখো। ওয়াইফাই এর লোকেরা মেহেরুন নেছার দিকে হা করে তাকিয়ে থাকলো। এই হা কইরা তাকাইয়া আছো চোখে, মুখ দিয়া তো মশা ডুইকা চাইব, যেইটা বলছি ওইটা করো। জাইন ইশারা দিয়ে বলল হ্যাঁ বলতে। জাইনের কথা মতো সবাই হ্যাঁ বলল। নুসরাত এসে মেহেরুন নেছাকে টেনে নিয়ে চলে গেল। বাসার সামনে পর্যন্ত নেট থাকলেই হবে। ওয়াইফাই লাগানোর পর লোকেরা চলে গেল। রাতের বেলা, ইশরাত চিংড়ি মাছের তরকারিটা এদিকে দাও। ইশরাত নিজের খাবার খেতে থাকলো। জাইনের কথার কোনো উত্তর দিল না, এমন ভাব করলো যেন ও শুনেইনি জাইনের কথা। মেহেরুন নেছা পান খাওয়া লাল দাঁত বের করে বললেন, এই ছ্যামরি, বড় ভাই কি খুব শুনতে পাস না? বেয়াদব ছ্যামরি ওইটার সাথে থাইকা নষ্ট হয়ে যাইতাছে। জাইন আর ইশরাত মেহেরুন নেছার প্রিয় নাতি। জাইনের কথা না শুনলে মেহেরুন নেছার নাক ফুলিয়ে ফেলেন। মেহেরুন নেছার বকা খেয়ে যখন তরকারির বাটি দিল না তখন তিনি ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। ইশরাতের উপরের রাগ নুসরাতের উপর প্রকাশ করলেন। নুসরাত ভ্রু কুঁচকে তাকালো মেহেরুন নেছার দিকে। তাকে কেন থাপ্পড় মারলেন মেহেরুন নেছা জানতে চেয়ে কিছু জিজ্ঞেস করতে হলো না। মেহেরুন নেছা নিজেই বললেন, এইটার সাথে থাইকা আমার ভালো নারিনটা খারাপ হয়ে যাইতেছে। নাসির তোরে না করছিলাম দুইটারে এক রুমে দিস না, তুই আমার কথা শুনলি না। আজ আমার কথা শুনলে এই দিন দেখতে হইতো না। বিলাপ করতে লাগলেন মেহেরুন নেছা। হেলাল সাহেব বিরক্ত হলেন। খাবারের সময় এই কি নতুন নাটক? আহ মা, কি শুরু করেছ? চুপচাপ খাবার খাও। আর জাইনকে তো ওর মা খাবার দিয়ে দিয়েছে। ইশরাত হয়তো শুনতে পায়নি। মেহেরুন নেছা কিছু বলতে গেলে হেলাল সাহেব চোখ দেখালেন আর কিছু না বলে চুপ হয়ে গেলেন মেহেরুন নেছা। যাকে নিয়ে এত সব সে চুপ হয়ে বসে আছে। জাইন এসবে ভ্রুক্ষেপহীন। কে কি করলো না করলো তার কিছু যায় আসে না। খাবার টেবিলে চামচের টুংথাম শব্দে মুখরিত। সাজিদার ছেলে শুভ্র খাবার খাওয়ার মাঝখানে উহ উহ শব্দ করছে। মাঝে মাঝে আম্মা আব্বা বলে ডাকছে। নাই না, হেলাল সাহেব বললেন। জি না না, কি হয়েছে? নামো নাম। খাবার অনেক মজা নানা। লুৎফা বেগম বললেন। ভাইয়া আগামীকাল চলে যাব। কেন? আরো 2-1 সপ্তাহ থাক। আর থাকা যাবে না। আশিকটা চলে গিয়েছে। কি খাচ্ছে না খাচ্ছে কিছুই জানি না। আর কিছু দিন পর তো মমর ও পরীক্ষা, তাই 2 দিন বাদে যাওয়ার থেকে আগামীকালই চলে যাই। আচ্ছা তোর ইচ্ছা। আমি তো আর কিছু বলতে পারি না। রাত 3:45 শনশন বাতাসের শব্দ। ঝিঝি পোকার ঝিঝি শব্দে পরিবেশ মুখরিত। যান্ত্রিক গাড়ি 2-1টা চলাচল করছে। তলার বারান্দায় বসে খেয়াল করছিল ইশরাত। সন্ধ্যায় বেলার কথা মনে হলেই মন খারাপ হয়ে যাচ্ছে। আকাশে তারার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ইশরাত। কি করছিস? তারা গুনছি। কথাগুলো শান্ত শুনালো নুসরাতের কানে। নুসরাত হেহে করে হাসল। ফাউল কথা বলার জায়গা পাস না। তারা আবার গণা যায় নাকি? ইশরাত কথার উত্তর দিল না। নিশ্চল হয়ে বসে রইল। যান্ত্রিক গাড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আমি কি ব্যাকডেটেড? কে বলেছে তুই ব্যাকডেটেড? এত বড় সাহসকার? আমাকে বল, আমি ওর মুখ ফাটিয়ে দিব। তুই আরশের বাদশা বলছে তোকে তুই ব্যাকডেটেড। শালাকে সুযোগে পেলে আছাড় দিয়ে মেরে ফেলবো। নুসরাত বকবক করতে লাগলো। এত বকবক করার পর যখন দেখলো ইশরাত কথা বলছেন না, মন খারাপ করে আছে, নুসরাত নিজেও চুপ হয়ে গেল। জোরে নিঃশ্বাস ফেলল। বারান্দার দেয়ালের সাথে লেগে বসে ইশরাতকে ইশারা করে তার কাছে বসার জন্য। আচ্ছা যেই বলুক না কেন কথাটা মন খারাপ করিস না। দাদা ও তো আমাকে কত কি বলে, আমি কখনো মন খারাপ করি? কিন্তু দাদি দেখেছিলি জাইন ভাইয়ের পক্ষপাতিত্ব করে আমাকে ধমক দিয়েছিল। তুই জানিস না, দাদার পছন্দের নাতি আরশ ভাই, জাইন ভাই আর তুই। এই দুজনের কথা না শুনলে দাদা গাল ফুলায়। তোর কথা আমি না শুনলে দাদি গাল ফুলায়। তুই আর মন খারাপ করিস না। কিন্তু আর কোনো কথা নয়, চল শুয়ে পড়ি। আজ অনেক ঘুম আসছে। সারাদিন ধরে অনেক পরিশ্রম করছি। শরীর ব্যথা হয়ে গিয়েছে। বিছানায় শুয়ে পড়ে নুসরাত মুখ দিয়ে ব্যথাতুর শব্দ করল, আয় হায়। কোমর ব্যথায় কোমর ফেটে যাচ্ছে। সকালবেলা যখন ইশরাত বাগানে পানি দিচ্ছিল তখন 2 তলার বারান্দা থেকে জাইন ইশরাতকে ডাকল। ইশরাত শুনতে পেয়েও প্রতিউত্তর করল না। জাইন মনে করল হয়তোবা শুনতে পায়নি, তাই তাড়াতাড়ি করে নিচে এসে বাগানে গেল। গিয়ে দেখল বাগানে পানি দেওয়া শেষ করে ইশরাত পানির পাইপ বাড়ির পিছনের ঘরে রাখার জন্য নিয়ে যাচ্ছে। জাইন ডাকল, ইশরাত। না, মেয়েটা এবার ও প্রতিউত্তর করল না। জাইন দৌড়ে গিয়ে পিছন থেকে হাত চেপে ধরল মেয়েটার। ইশরাত হাত আলগোছে ছাড়িয়ে নিল। শান্ত অথচ গম্ভীর চোখে তাকালো জাইনের দিকে। আঙুল তুলে শাসালো,
পারমিশন ছাড়া আমার হাত ধরবেন না ভাইয়া। আমি পছন্দ করি না কেউ আমার হাত আমার পারমিশন ছাড়া স্পর্শ করছে। জাইনের দিকে রাগী চোখে তাকিয়ে থেকে চলে গেল ইশরাত। জাইনের মুখ থেকে বেরিয়ে আসলো, মেয়েটা কি আমাকে ইগনোর করছে? আমাকে বলছে তার পারমিশন ছাড়া থাকে স্পর্শ না করার জন্য। নিজের দিকে আঙুল তুলে বলল, আমাকে? এই জাইনকে? হাউ ডেয়ার সি! তারপর বিকট শব্দে চিৎকার আসলো, হাউ ডিয়ার সি! আজকের দিনের শুরুটা খিটখিটে মেজাজ দিয়ে শুরু হয়েছে জাইনের। মুখ কেমন ভার করে বসে আছে ড্রয়িং রুমের সোফার মধ্যে। চুল হাতের মুঠোয় পুরে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। জাইনকে অতিরিক্ত চুপচাপ দেখে লিপি বেগম এসে পাশে বসলেন। পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, বাবার শরীর খারাপ করেছে? কাজে যাবি না? জাইনের সোজাসাপটা উত্তর, না আম্মু। কিছু খাবি? এই মুহূর্তে ব্ল্যাক কফি দিলে বেশি ভালো হয়। আচ্ছা, তুই রুমে গিয়ে রেস্ট কর, আমি কফি নিয়ে আসছি। জাইন রুমে যাওয়ার জন্য সোফা থেকে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল। সোফার হাতল এক হাত দিয়ে চেপে ধরে নিজেকে সামলালো। চোখের সামনে সবকিছু তিনটা করে ভাসল। ঘুম করে সোফায় বসে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। যখন স্থির হলো, তখন উঠে হাঁটা ধরল নিজের রুমের দিকে। আপনাদের স্যার তো দেখছি সময়ের বিষয়ে একটুও পাঞ্চুয়াল না। মিটিং হওয়ার কথা ছিল সকাল সকাল 10টায়, এখন বাজছে সকাল 10:05। আপনাদের স্যার কোথায়? মেয়েটার কথা শেষ হওয়ার পূর্বে কনফারেন্স রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষ। কালো রঙের কোট, কালো রঙের প্যান্ট পুরুষটার সৌন্দর্যের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়েছে। আই এম সো সরি, মিস টেলা আমান। হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল পুরুষটা, 7 মিনিট লেট। এগেইন সরি। ইটস ওকে মিস্টার আরশ। তাহলে শুরু করা যাক। ইয়া সিউর। নিজেদের মধ্যে কথা বলা শেষ করে উঠে দাঁড়ালো কনফারেন্স রুম থেকে বের হওয়ার জন্য। দরজার কাছে গিয়ে আরশ এক হাত দিয়ে সামনের দিকে ডেলাকে যাওয়ার জন্য ইশারা করল। ডেলা সামান্য হেসে সামনের দিকে চলে গেল। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর আরশ এবং ডেলা একসাথে হেঁটে যাচ্ছিল। আই এম ইমপ্রেস অন ইউ মিস্টার আরশ। আরশ সৌজন্যতা রক্ষাতে হালকা হেসে ধন্যবাদ জানালো। জায়ান চুপচাপ শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, এই ফ্যান যদি খুলে ঠাস করে তার উপর পড়ে যায় তাহলে তার মুখ ফেটে গিয়ে দেখতে কি রকম হবে। ফোনের ভাইব্রেশনের শব্দে জায়ান নিজের চিন্তাভাবনার দুদিকে ঝেড়ে ফেলে বিছানা হাতড়ে মোবাইল হাতে নিল। সেভ নাম্বারে যখন নাম লেখা দেখল ইনা, তখন নাক মুখ কুঁচকে রইল। ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই শাকচুন্নি এখন আমাকে কল দিচ্ছে কেন? রিং বাজতে বাজতে কলটা কেটে গেল। যার প্রয়োজন সে কল দিবে বলে ফোন রাখতে যাবে, এর মধ্যে আবার কল আসলো। ফোনটা কানে লাগিয়ে কর্কশ গলায় বলল, হ্যালো। মিহি সুরে ইনা বলল, বাবু কল ধরছ না কেন? রাগ করেছ? জায়ান অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকল। মুখ দিয়ে বের হয়ে আসলো, আজ এত ভালো করে কথা বলছে কেন? বাবু কি বলছো? না কিছু না। একটা ভিডিও কল দাও। এখন বাবু? হুম। একটু পর কল দিবে দেই। না এক্ষুনি দিবে তুমি কল। এত তামাশা করার কি আছে? জায়ান বিড়বিড় করে বলল, এই তো আসল রূপ বের হয়ে আসছে। এতক্ষণ নাটক করছিল কেন শালি? বাবু কিছু বলছো? না জান কিছুই বলিনি। তাহলে কলে আসো। হুম। কাদো কাদো মুখ করে জায়ান ভিডিও কলে গেল। নিজ মনে হাজারটা গালি দিল, ইনায়াকের সাথে নিজেকেও গালি দিল। কেন যে গিয়েছিল এর সাথে রিলেশনে? আবার নিজেই উত্তর দিল, আল্লাহ ভালো জানে। ভার্সিটি থেকে আসার পর শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে আছে নুসরাত। শরীরে কোন শক্তি খুঁজে পাচ্ছে না। এমনি বিছানার মধ্যে শুয়ে চিৎকার করছিল। যখন দেখল চিৎকার শুনেও কেউ আসছে না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে বিকট শব্দে আম্মা বলে চিৎকার করল। নাজমিন বেগম নিচ থেকে সেই চিৎকার শুনলেন, একবার উপরে তাকিয়ে দেখলেন, তারপর আবার নিজের কাজে মনোযোগ দিলেন। লিপি বেগম বললেন, নাজমিন যাচ্ছিস না কেন? মেয়েটা তোকে ডাকছে। ভাবি এমনি ডাকছে। ওসবে পাত্তা দিও না। যাস না, গিয়ে দেখ, দেখবি কোনো দরকারে ডাকছে। রুহিণী কথার মধ্যে ফোন কেটে বলল, গিয়ে দেখো বড় ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চোখের ডার্ক সার্কেল দেখছে আর চিৎকার করছে। এটা প্রতি সপ্তাহে হয়। ভার্সিটিতে যেদিন যাবে সেদিন এরকম কানকারখানা হবে, এটা নিশ্চিত থাকবেন। লিপি বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ও বলে। নিচতলা থেকে নুসরাতের চিৎকার শুনে কেউ না আসলে ও পাশের রুম থেকে আরশ দৌড়ে নুসরাতের রুমে আসলো। মনে করলো হয়তো কোন বিপদ হয়েছে। দরজার বাহির থেকে দেখল নুসরাত কালি চুলগুলো মুখের সামনে এনে মুখ দিয়ে হাও হাও শব্দ উচ্চারণ করছে। তারপর আবার সোজা হয়ে চুলগুলো সুন্দরভাবে আঁচড়ালো। হাতের মুঠোয় চুল নিয়ে চুলগুলো একবার এপাশে আরেকবার আরেক পাশে নিয়ে পোঁচ দিতে লাগলো।
এখন অবধি দরজার সামনে দাঁড়ানো আরশকে খেয়াল করেনি নুসরাত। আমি তোর জিনের মতো চিৎকার শুনে মনে করলাম কি না কি বিপদ হয়েছে। আমি তো বলেই গিয়েছিলাম তুই নিজেই একটা বড় বিপদ। নুসরাত হঠাৎ কথা বলার শব্দ শুনে হালকা কেঁপে উঠল। দরজার দিকে তাকিয়ে যখন আরশ দেখল তখন এক লাফে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে এসব কি করছিলি? মিনমিন করে উত্তর দিল নুসরাত। কিছু না। কিছু তো একটা করছিলি। আমি দেখেছি। বল কি করছিলি? আসলে চোখের নিচে ডার্ক সার্কেল হয়েছে কি না তাই দেখছিলাম। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না তোর ডার্ক সার্কেল। এদিকে আয়। হাত দিয়ে ইশারা করলো নুসরাতকে আরশ। নুসরাতকে ঠায় হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিল। এদিকে আসতে বলছি না। ছোট ছোট পায়ে এগিয়ে আসলো নুসরাত। আরশের সামনে দাঁড়াতেই ঠাস করে থাপ্পড় পড়ল গালে। থাপ্পড় খেয়ে নুসরাতের মুখ হা হয়ে গেল। কিছু জিজ্ঞেস করার আগেই আরেকটা থাপ্পড় পড়ল গালে। থাপ্পড় খেয়ে শ্যামলা গালে 5 আঙুলের দাগ পড়ে গেল। আরশের দিকে ক্ষোভ নিয়ে তাকিয়ে রইল নুসরাত। আরশ সেসবে পাত্তা না দিয়ে বলল, প্রথম থাপ্পড় খেয়েছিস সেদিন আমার পিঠে থাপ্পড় মারার জন্য এবং দ্বিতীয় থাপ্পড় খেয়েছিস বড় ভাইয়ের সাথে বেয়াদবির জন্য। নিজের কথা শেষ করে নুসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল নিজ রুমে আরশ। নুসরাত গালে এক হাত দিয়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল ওই জায়গায়। রাত 2টা কি রাত 2:30। দুতলা বিশিষ্ট বাড়িটি থেকে শোনা যাচ্ছে বড় বড় গাড়ি মেইন রোড দিয়ে যাওয়ার শব্দ। নিস্তব্ধ রাত, নিশাচর প্রাণীর ঝিকঝিক শব্দ, ঝিঝি পোকার ঝিঝি শব্দ শোনা যাচ্ছে। সারা বাড়ির লাইট অফ। এই অন্ধকারের মধ্যে দুতলার প্রথম রুমের দরজা খুলে গেল। রুম থেকে বের হয়ে আসলো নুসরাতের মাথা। চারিদিকে তাকিয়ে যখন বুঝলো বাহিরে কেউ নেই, ধীর পা আগালো আরশের রুমের দিকে। আরশের রুমে সতর্ক পায়ে প্রবেশ করলো। চুপচাপ আরশের বিছানা কাছে বসলো। হাত দিয়ে মুখের উপর নাড়াচাড়া করে দেখলো আরশ জেগে আছে কিনা। যখন কোনো নড়চড় দেখলো না তখন আরশের মুখে আস্তে করে 2-3টা থাপ্পড় মারল। আরশের মুখের দিকে তাকিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া না দেখে ঠাস করে থাপ্পড় মারল গালে। তখনই ধুম করে চোখ মেলে তাকালো আরশ। আরেকটা থাপ্পড় মারার জন্য তোলা হাত ওইভাবে তোলা রইল। আরশকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে তাকতে দেখে বিমূঢ় হয়ে গেল নুসরাত। নড়চড় করার শক্তি খুঁজে পেল না। নিজ মনে ভাবল রেডি কর গাল, থাপ্পড় খাওয়ার জন্য। কে বলেছিল এরে থাপ্পড় মারার জন্য, এত রাতে আসার জন্য? আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও। আর কোনো দিন আমার সামনে বসে থাকে ব্যক্তির সাথে পাঙ্গা নিব না। সুযোগ পেলে অবশ্যই নিব। আরশ এক ভ্রু তুলে নুসরাতের দিকে তাকিয়ে রইল। জিজ্ঞেস করল কি? এত রাতে আমার রুমে কেন? আসলে ভাইয়া। কথা শেষ করার পূর্বেই ভেসে আসলো কর্কশ গলার শব্দ, বের হ। নুসরাত বুঝল না, জিজ্ঞেস করল, জি আউট। আবার জিজ্ঞেস করল, হু। তোকে সোজা বাংলায় বলছি আমার রুম থেকে বের হ। নুসরাতকে এক জায়গায় বসে থাকতে দেখে কর্কশ গলায় ধমক দিল আরশ, আউট। আইসে গেট আউট ইডিয়েট। সকাল সকাল বাড়িতে রান্নার ধুম পড়েছে। আরশের নিউ বিজনেস পার্টনার দাওয়াত রক্ষাতে আজ আসছেন সৈয়দ বাড়িতে। লিপি বেগম সকাল থেকে খিটখিটে মেজাজ নিয়ে ঘুরছেন। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর যখন দেখলেন কেউ তার কথা শুনছে না, নিজ নিজ কাজে ব্যস্ত, তখন তিনি নিজের রুমের দিকে গেলেন। রুমের দরজা ঠাস করে খুলে রুমে প্রবেশ করলেন। বিছানার দিকে তাকিয়ে দেখলেন হেলাল সাহেব চোখে চশমা হেঁটে খবরের কাগজ হাতে নিয়ে পড়ছেন নিশ্চিন্ত মনে। এটা দেখার পর লিপি বেগমের মাথা আরো বেশি গরম হয়ে গেল। তিনি মরছেন চিন্তায়, আর এদিকে সবাইকে দেখ নিশ্চিন্ত হয়ে বসে আছে। রাগী মুখ নিয়ে বিছানার কাছে দাঁড়ালেন। হেলাল সাহেব একবার লিপি বেগমের দিকে তাকিয়ে আবার খবরের কাগজ পড়তে ব্যস্ত হলেন। লিপি বেগমের রাগ মাথায় চড়ে বসল। কেউ তার কথা শুনছে না, তাকে খেয়াল করছে না। বিছানার পাশের বক্সের উপর থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে পানি ফেলে দিলেন হেলাল সাহেবের উপর। বিছানা থেকে ধরফর করে উঠে বসলেন হেলাল সাহেব। কি হয়েছে লিপি? লিপি বেগম উত্তর না দিয়ে তাকিয়ে তাকলেন হেলাল সাহেবের দিকে। হেলাল সাহেব ঘাবড়ে গেলেন। নিজ মনে ভাবলেন উনি আবার কি ভুল করলেন। কিছু মনে করতে পারলেন না। লিপি বেগমের দিকে তাকাতেই দেখলেন তার দিকে শান্ত হয়ে তাকিয়ে আছেন। এরকম ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলো? লিপি বেগম অভিমানী গলায় বললেন। কিছু না। হেলাল সাহেব এক হাত দ্বারা লিপি বেগমকে জড়িয়ে ধরে পাশে বসালেন। কি হয়েছে বলো? কিছু না। আরে বলো কি হয়েছে? জায়ান কিছু করেছে? না। তাহলে জাইন কিছু করেছে তাই না? না, আপনার ছেলে আরশ করেছে। আজ মেহমান আসবে, আপনার ছেলে গতকাল রাতে তো আমাকে জানাতে পারত। কিন্তু আপনার ছেলে আমাকে আজ জানাচ্ছে তার বিজনেস পার্টনার আসছে।
এই ছেলের কোন কাণ্ড জ্ঞান নেই। আপনার মতো হয়েছে একদম। তো এখন জানালে কি হয়েছে? আরে, আপনি বুঝতে পারছেন না কেন? রান্না হবে কখন? নাচতে হবে কখন? আর খেতে দিব কখন? দুপুরের খাবারের সময় হওয়ার আগে তো সবার খিদে পেয়ে যায়। আজ যদি দুপুরের খাবারের টাইমের আগে বলে খিদে পেয়েছে তখন দেখবে মজা। আর আপনাকে বলছি, কিছুক্ষণ পর এটা খাবো ওটা খাবো বলবেন না। তাহলে আজ আপনার একদিন নইলে আমার একদিন। লিপি বেগম স্বামীর সাথে আরো কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে রুমের বাহিরে আসলেন। এবার কিছুটা শান্তি শান্তি লাগছে। নিজ মনে বিড়বিড় করলেন লিপি। হেলাল সাহেব বিমূর নেত্রে তাকিয়ে থাকলেন তার সহধর্মিনী যাওয়ার পথে। এসেছিল আরশের কথা বিচার দিতে, চলে গেল তাকে অপমান করে। মুখ দিয়ে বের হয়ে আসলো, আজব মেয়ে মানুষ। বাড়ির সামনে লাক্সারিয়াস একটি মার্সিডিজ এসে দাঁড়ালো। হর্নের শব্দে দোতলা থেকে নেমে আসলো আরশ। দরজার সামনে গিয়ে দেখল বাড়ির কর্ত্রীরা ইতিমধ্যে সবাই এসে দাঁড়িয়ে আছে মেহমানকে নিয়ে আসার জন্য। ড্রাইভিং সিটের দরজা খুলে বাহিরে পা রাখল এক রমণী। রমণীটি মার্সিডিজ থেকে নেমে কোটের বোতাম লাগালো। সাদা রঙের কোট, চোখে ডিওরের চশমা, ব্রাউন কালার সিল্কি চুল, বাতাসে এলোমেলো উঠছে রমণীর চুলগুলো। হাঁটার সাথে স্টিলেটো শব্দ করছে। নীরবতা ভেঙে আরশ বলল, ওয়েলকাম মাই হোম মিস ডেলা। থ্যাঙ্কস ফর কামিং। মেনশন নট মিস্টার। বাড়ির কর্ত্রীদের দিকে তাকিয়ে সালাম দিল ডেলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রুহিনী বললেন। এখানে দাঁড়িয়ে সব কথা বলা শেষ করে ফেলবে। ভিতরে যাবে না? নাজমিন বেগম বললেন। হ্যাঁ হ্যাঁ ভিতরে চলো, পরে গল্প করব। চলো মেয়ে চলো। নাস্তা পরিবেশনের পর লিপি বেগম বললেন, নাও মেয়ে খাওয়া শুরু করো, পরে গল্প হবে, আগে খাওয়া শুরু করো। জি। নাজমিন কাবাব এগিয়ে দিতে দিতে বললেন, এটা খেয়ে দেখো, দারুণ খেতে। ডেলা বলল, না না আর খেতে পারবো না আন্টি, আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে। নিচতলায় শোরগোলের শব্দ শুনে রুম থেকে বের হলো জাইন। কে এসেছে সেটা দেখার জন্য। সেই সময় দরজা খুলে ইশরাত বের হলো রুম থেকে, পিছন থেকে নুসরাত বের হলো। জাইনকে খেয়াল করেনি নুসরাত। হঠাৎ দরজার খোলার জন্য দরজার পাশে দাঁড়িয়ে পড়েছিল জাইন। সরবাল, মুখের সামনে থেকে ধাক্কা দিয়ে ইশরাতকে পাশে সরিয়ে সিঁড়ি দিকে চলে গেল। পিছন ফিরে তাকালে দেখতে পেত ইশরাতকে ধাক্কা দেওয়ার জন্য সে জাইনের উপর ধপাস করে গিয়ে পড়েছে। নিচতলার সদর দরজা দিয়ে ভিতরে ঢুকছিল জায়ান। ঝড়ের গতিতে কেউ এসে জড়িয়ে ধরল তাকে। নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে জায়ান মেঝেতে ধপাস করে পড়ল। তার উপর পড়ল জড়িয়ে ধরা ব্যক্তিটি। মেঝেতে পড়ে একবার ব্যথা পেল জায়ান। আবার তার উপর কেউ পড়ার জন্য আরো একবার ব্যথা পেল কোমরে। মুখ দিয়ে বের হয়ে আসলো জায়ানের, কোন বালরে, পড়ার আর জায়গা পাসনি, আমার উপর পড়তে হলো। নুসরাতের এই খামখেয়ালির জন্য আজ পরে গিয়ে মেয়েটা ব্যথা পেত। নিজে নিজে বিড়বিড় করে এসে দুতলার সিঁড়ির রেলিং ধরে দাঁড়ালো জাইন। নিচে একটা মেয়েকে কেন্দ্র করে বসেছিল সবাই। মেয়েটা সিঁড়ির দিকে পিঠ করে বসেছিল, তাই তার মুখ দেখা যাচ্ছিল না। সদর দরজা দিয়ে জায়ানকে ভিতর ঢুকতে দেখে মেয়েটা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। জাইনের মুখ থেকে পড়ে যাবে বলার আগে জায়ানকে নিয়ে থপাস করে পড়ল মেয়েটা। মেয়েটা যখন মেঝে থেকে উঠে কোট ছেড়ে পিছন ফিরে তাকালো তখন দুতলা থেকে জাইন মেয়েটার মুখ দেখে নিচে নামলো। পিছন থেকে এসে হালকা স্পর্শ করল। হোয়াট আ সারপ্রাইজ ডেলা। ডেলা নিজের পিছন থেকে চীনা পরিচিত মানুষের গলার আওয়াজ শুনে পেছনে ফিরে তাকালো। যখন দেখল মানবটি তার প্রিয় একজন ব্যক্তি, দুহাত দিয়ে জড়িয়ে ধরল জাইনকে। জাইন তুই এখানে তো? এটাকে? এটা আমার যমজ ভাই জায়ান। এই জন্য বলি তুই আমাকে চিনতে পারছিস না কেন? এই জন্যই বলি ক্লিন সেভ করলি কখন? আর কি যেন বলল ছেলেটা। বোব্বা। ডেলাকে কথা শেষ করতে না দিয়ে জায়ান বলল, বলেছিলাম ভালো আছো তুমি। না না এটা তুমি বলনি, আরো কি যেন বলেছিলে। না না এইটা বলেছিলাম। নুসরাত, আমি ভালো আছো এইটা বলেছিলাম না। নুসরাত দবধুল খেয়ে তাকিয়ে থাকলো। ও কি জানে? ও তো এই মাত্র এখানে এসেছে। তবুও জায়ানের কথায় সাইড দিয়ে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ালো। তুই এখানে এখানে আসবি আমাকে আগে বললি না। আরশের দিকে আঙুল তুলে ইশারা করে বলল, মিস্টার আরশের সাথে আমি নিউ ডিল সাইন করেছি। মিস্টার আরশ ইনভাইট করেছিলেন আমাকে আসার জন্য, অ্যান্ড নাও আমি এখানে দাওয়াত রক্ষাতে। ওহ, আমার সাথে চল, তোর সাথে আমার অনেক কথা আছে। জাইন ডেলাকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেল। লিপি বেগম চোখ মুখ কুঁচকে বসে রইলেন। মুখ দেখে বোঝা যাচ্ছে এই বিষয় মোটেও তিনি পছন্দ করেননি।
একটা মেয়েকে নিয়ে তার ছেলে পার্সোনাল রুমে চলে যাচ্ছে, আর কেউ কিছু বলছে না। ছেলের ও তো দেখছেন কোনো কাণ্ডজ্ঞান নেই। যে সকল নাস্তা পরিবেশন করা হয়েছিল ড্রয়িং রুমে সেগুলো নিয়ে কিচেনে রাখছিলেন নাজমিন। পিরিচে থেকে যাওয়া খাবারগুলো পাত্রে রাখছেন রোহিণী, আর ঝর্ণা সেগুলো পরিষ্কার করে নিজ নিজ জায়গায় রাখছেন। ড্রয়িং রুম থেকে খাবার কিচেনে নেওয়া শেষ করে নাজমিন চলে গেলেন। কিচেনের রয়ে গেলেন রোহিণী ও ঝর্ণা। ঝর্ণা বললেন, দেখেছ রোহিণী উনার ছেলে একটা মেয়ে নিয়ে রুমে চলে গেল, এই বিষয়ে কিছুই বললেন না। আর আমাদের ছেলে মেয়েরা একটু জোরে কথা বললে এসে দোষ ধরতে শুরু করেন। নিজেদের সন্তান ঠিক নেই আর অন্যের সন্তানের পিছনে পড়ে থাকেন। রোহিণী বলল, আচ্ছা বাদ দাও এসব আপা। এসব বলে তো আর কিছু হবে না, যার যা ইচ্ছা করুক, আমাদের কি। কাজের মেয়ে রহিমা এসে তখন কিচেনে ঢুকলো। সে তো আম্মা বড় ভাই কইছে কাউরে দিয়ে যাইতে তার রুমে কাফি ফাটানোর জন্য। ঝর্ণা বলল, আচ্ছা তুই এখন যা আম্মার কাছে, আমি পাঠিয়ে দিব কাউকে দিয়ে। রোহিণী বলল, আপা আমি বসিয়ে দেই কফি, তুমি বাটিগুলো পরিষ্কার করে নাও। ঝর্ণা বলল, আমাদের কাজের বেডি পাইছে তারা, একজন পরে একজন শুধু অর্ডার দিতেই আছে। রোহিণী বলল, আচ্ছা বাদ দাও। কিচেনের সামনে দিয়ে যাচ্ছিল নুসরাত ও ইশরাত। হঠাৎ ভিতর থেকে ফুস ফুস শুনে কিচেনের দরজার পিছনে দাঁড়িয়ে গেল নুসরাত। ইশরাত কিছু জায়গা হেঁটে যাওয়ার পর যখন দেখল নুসরাত তার সাথে নেই, সে ফিরে আসলো আবার পিছনের দিকে। ইশরাত দেখল নুসরাত কিচেনের দরজার পিছনে লুকিয়ে কি যেন করছে। হালকা করে পিছন থেকে স্পর্শ করতেই মেয়েটা কেঁপে উঠল। মনে হচ্ছে চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে, এরকম মুখ বানিয়েছে। কি করছিস এখানে? নুসরাত হাত দিয়ে আস্তে আস্তে কথা বলার জন্য ইশারা করল। ইশরাত ভ্রু কুঁচকে তাকিয়ে তাকলো নুসরাতের দিকে। ইশারা করলো কেন আস্তে কথা বলবে? নুসরাত ফিসফিস করে বলল, ওই দেখ, এই মহিলারা আবার চুগলি করছে। এদের কি আর কোনো কাজ নেই? সারাদিন চুগলি করা ছাড়া। তাই তুই লুকিয়ে লুকিয়ে মানুষের কথা শুনবি। ইটস আ ব্যাড হ্যাবিট। মানুষের কথা লুকিয়ে শুনতে নেই। চুপ কর বেডি, আমি তো শুনবো। হুহ বলে চুল উড়িয়ে চলে গেল নুসরাত। ইশরাত ওখানে দাঁড়িয়ে রইল। মেয়েটা তার কথা শুনল না। হঠাৎ করে মনে হলো তারা কি যেন একটা কাজ করতে যাচ্ছিল। ব্রেইন ক্যাচ করলো নুসরাত তো চলে যাচ্ছে। এই মেয়ে যদি একবার বিছানায় শুয়ে পড়ে তাহলে সেখানে থেকে তোলা মুশকিল হয়ে পড়বে। পিছন থেকে চিৎকার করে ডাকল ইশরাত, এই মেয়ে এই। সময় 11:17। রুদ্রোজ্জ্বল দিন হওয়ায় সূর্য খাড়াভাবে কিরণ ছড়াচ্ছে। এই রোদের মধ্যে নুসরাত এবং ইশরাত বাগানের গাছের নিচে জন্মানো আগাছাগুলো পরিষ্কার করছিল। নুসরাত তিক্ত বিরক্ত ইশরাতের উপর। এই গরমের মধ্যে মানুষ এসির নিচে বসে থাকে আর ওরা কি করছে? আগাছা পরিষ্কার করছে। কপালে জমাইতো শ্বেত জল হাত দিয়ে পরিষ্কার করে নিল। ইশরাতের দিকে তাকিয়ে দেখল নাজমিন বেগমের বড় ওড়নার সাথে কালো রঙের সুতি কামিজ পরে এই গরমে চুপচাপ আগাছা পরিষ্কার করে চলেছে। শুভ্র মুখ লাল হয়ে আছে রোদের তাপে। ঘামে সারা শরীর চপচপে হয়ে গেছে। বিকেলে করলে কি হতো, এখন চলে যাই পরে করব। দেখ ঘেমে লাল হয়ে যাচ্ছি। ইশরাত পাত্তা দিল না। ও জানে মেয়েটা কাজ না করার জন্য বাহানা খুঁজছে। একবার যদি রুমে যায় আর 1 মাসের মধ্যে বাগান নিয়ে আসা যাবে না। নুসরাতের কথা উত্তর না দিয়ে ইশরাত বলল, পানির পাইপ নিয়ে আয়। নুসরাত চিৎকার করে বলল, আমি এই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, আর তুই পানির পাইপ নিয়ে আছিস? আজ যদি আমি মারা যাই, এর দায়ভার কি তুই নিবি? নুসরাতের পিছন থেকে গম্ভীর স্বরে বলল আরশ, তুই এত তাড়াতাড়ি মরবি না। যা কাজ কর গিয়ে। দিন দিন অলস হয়ে যাচ্ছিস। সারাদিন মোবাইল টিপা, খাওয়া আর ঘুম ছাড়া কি করিস? সামান্য বাগান পরিষ্কার করতে এসে এত বাহানা করিস। তোর ভবিষ্যৎ তো দেখছি অন্ধকার। সেখানে কোনো আলোর ছিটে ফোটা নেই। নুসরাত কপালে ভাঁজ ফেলল। নাক মুখ কুঁচকে পিছনে ফিরে আরশের দিকে তাকালো। রোদের তাপে সবকিছু অন্ধকার লাগালো। চোখের পাতা কয়েকবার বন্ধ করে খোলার পর সামনে আশকে পরিষ্কার দেখতে পেল। কালো শার্ট ও কালো ট্রাউজার পরে সামনে দাঁড়িয়ে আছে। সবসময়ের মতো এক হাত ট্রাউজারের পকেট। নুসরাত নিজ মনে গালি দিল আশকে। শালা আবার চলে এসেছে। আমার কাজে বা হাত না ঢুকালে শালার পেটের ভাত হজম হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছিস? যা পানির পাইপ নিয়ে আয়। বিড়বিড় করল নুসরাত। শালা চলে এসেছে অর্ডার দিতে। আমাকে কি তোর চাকর পেয়েছিস আরৈশ্যার বাচ্চা যে তোর কাজ করব? করব না। কি করবি দেখে নিব। নুসরাত নিজের কথা রাখতে পারল না, আরশের জোরালো এক ধমকে দৌড়ে বাড়ির পিছনে চলে গেল পানির পাইপ আনতে। হালকা হাসিতে আরশের ঠোঁট বেঁকে গেল।
বাড়ির পিছন থেকে নুসরাত পানির পাইপ নিয়ে এসে ইশরাত উপর ছুঁড়ে ফেলল। পাইপের মাটি দুহাতে লাগায় ছেড়ে ফেলার জন্য দুহাত একসাথে করার আগে পিঠে কচি বাঁশের আঘাতে ছিটকে দূরে সরে গেল মেয়েটা। পিছন ফিরে অবাক দৃষ্টিতে তাকালো আরশের দিকে। মনে মনে ভাবল শালা মারল কেন। মনের কথা মুখে প্রকাশ করল। আমাকে কেন মেরেছেন? আরশ উত্তর দিল, পানির পাইপ এভাবে ছুঁড়ে ফেললি কেন? ওটা যদি ইসরাতের মাথায় লাগতো তো মেয়েটা ব্যথা পেত না। অভদ্র মেয়ে মানুষ। বড় ভাই বোনের সাথে কিভাবে আচরণ করতে হয় জানিস না? কেউ ম্যানার্স শেখায়নি। আরশ হাতের কচি বাঁশ দেখিয়ে বলল, এটা দিয়ে পিটিয়ে তোকে ম্যানার্স শেখাবো। অভদ্র মেয়ে মানুষ। শ্যামলা মুখ একে রোদে লাল হয়ে আছে, তার উপর কচি বাঁশের আঘাতে শরীর জ্বালা করছে। ইশরাত 4 হাত দূর হতে আশকে উদ্দেশ্য করে বলল, ভাই আমি তো ব্যথা পাইনি আর পাইপ তো আমার উপর পড়েনি। ওকে এমনি এমনি মারলেন কেন? আরশের প্রতিউত্তর ভেসে আসলো, ও দিন দিন অসভ্য অভদ্র হয়ে যাচ্ছে। ভবিষ্যতে যাতে এরকম কাজ রিপিট না হয় তাই একটা শিক্ষা দিলাম। ইশরাত নুসরাতের দিকে তাকালো। নিশ্চুপ তাকিয়ে আছে আরশের দিকে। দূরত্ব বলতে 1 হাত। ইশরাত আরশকে সাবধান করার পূর্বে যা ঘটার ঘটে গেল। নুসরাত 2 হাত ভর্তি বালু নিয়ে আরশের মুখের উপর ছুঁড়ে মারল। ঝরঝরে বালিগুলো কিছু আরশের চোখে ঢুকলো আর কিছু শরীর ছুঁয়ে কাপড়ের ভিতর ঢুকলো। আরশ দাঁতে দাঁত চাপল, হাত মুষ্টিবদ্ধ করে রাগের লাল মুখ নিয়ে বলল, বেয়াদব মেয়ে, থাপড়ে গাল লাল করব। বড়দের সম্মান করতে জানে না। আজ যদি তোর গাল থাপড়ে লাল না করি আমার নাম বদলে দিস। শ্যামলা বর্ণের রমণীর হাসির ঝংকার শোনা গেল। হাসির চোটে কথা ভেঙে ভেঙে আসলো। আগে চোখ থেকে বালু বের হোক, পরে না হয় আমাকে থাপড়ে লাল করবেন নাকি নীল করবেন সেটা ঠিক করবেন। টাটা বাই বাই। ইসরাতের দিকে তাকিয়ে বলল, ডার্লিং উনাকে একটু বালু বের করতে সাহায্য কর, আমি যাচ্ছি রুমে। নুসরাত মুখ দিয়ে চুকচুক শব্দ বের করে 2 হাত দুদিকে মেলে বিজয়ের হাসি দিয়ে 2 তলা বিশিষ্ট বাড়ির ভিতরে চলে গেল। আর বাহিরে চিৎকার করে চলেছে আরশ। হালকা কথার আওয়াজ নুসরাতের কানে এসে বাড়ি খেল। আমি তোকে ছাড় না নুসরাত, শুধু বালি বের হোক চোখ থেকে। নুসরাত পাত্তাই দিল না আরশের কথা। আগে বালি বের হোক পরে তাকে দেখবে। আর দেখলেই বাকি সে ভয় পায় নাকি আশকে? নিজের বাপকে ও ভয় পায় না সে। ভিতর থেকে কেউ বলে উঠল, সত্যি বাপকে ভয় পাস না? নুসরাত আমতা আমতা করে বলল, ওই তো একটু। ড্রয়িং রুমে সৈয়দ বাড়ির কর্তীরা গোল হয়ে দাঁড়িয়ে আছেন আশকে ঘিরে। কিছুক্ষণ আগে ইশরাত আশকে নিয়ে বাড়ির ভিতর এসেছে। এরপর থেকে লিপি বেগম আহচারি করে চলেছেন। এই মেয়ে এত বেয়াদব কেন? বড় ভাইকে কেউ এভাবে হেনস্থা করে? বড় ভাই হিসেবে কি শাসন করতে পারবে না? সামান্য শাসন করাই বড় ভাইকে বালি ছুঁড়ে মারবে চোখে? অভদ্র। নাজমিন প্রচুর ক্ষিপ্ত হলেন নুসরাতের উপর। এই মেয়ের জন্য তিনি এক দণ্ড শান্তিতে থাকতে পারেন না। মুখ দেখে বোঝা যাচ্ছে আজ নুসরাতের পিঠে প্রচুর মার পড়বে। ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে উপরে উঠে ইসরাতের রুমের দরজায় নক করলেন। এই দরজা খোল। ইশরাত নাজমিন বেগমকে ঝড়ের বেগে নিজেদের রুমের দিকে যেতে দেখে নিজে ও মায়ের পিছনে দৌড়ালো। মায়ের কাছে গিয়ে হাত চেপে ধরল। বোঝানোর জন্য বলল, আম্মু আজকের মতো ছেড়ে দাও, আর এরকম করবে না। না আজ ওর একদিন কি আমার একদিন। দরজায় আঘাত করলেন ঠাস করে নাজমিন। এই কোথায় মরেছিস? দরজা খোল। ইশরাত বলল, দরজা খুলবি না নুসরাত? তাহলে আজ তোর কপালে শনি আছে। দরজার ওপাশে মা আর বোনের কথা শুনে নুসরাত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। একজন বলে দরজা খুল, আরেকজন বলে খুলবি না। নুসরাত ইশরাতের কথা না শুনে দরজা খুলল। নাজমিন বেগম তাড়াতাড়ি রুমে ঢুকে নুসরাতের শ্যামলা গালে ঠাস করে থাপ্পড় মারলেন। ইশরাত নাজমিন বেগমকে পিছন থেকে টেনে ধরল। আরে মা, এরকম করছো কেন? ওর তো একার দোষ নাই, ভাইয়ার ও তো দোষ আছে। নুসরাত মাথা নাড়ালো একসাথে অনেকবার। কোনো কথা না বলে মাথা নাড়িয়ে বোঝালো ইশরাত যা বুঝাচ্ছে তা 100% ঠিক। নাজমিন আঙ্গুল তুলে শাসালেন। আরশের থেকে দূরে থাকবি, মনে থাকে যেন। আমি যেন তোর নামে আর কোন কমপ্লেইন না শুনি। এই কথা বলছিস না কেন তুই? মনে থাকবে বল। নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ মনে থাকবে। নিচের শোরগোলের শব্দ শুনে জাইন নিজের রুম থেকে বের হয়ে আসলো। ইশরাতের রুমের সামনে আসার পর নাজমিন বেগমকে চুপচাপ বের হতে দেখল, তার পিছন পিছন ইশরাতও বের হলো। ইশরাতকে দেখে জাইন পিছন থেকে ডেকে উঠল, ইশরাত। ইশরাত শুনতে পেয়েও চুপচাপ চলে গেল। পিছনে ফিরে তাকালো না। জাইন বিড়বিড় করল, এর আবার কি হলো? নুসরাতকে রুমের ভিতর দেখে ডাক দিল। নুসরাত এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে। নিচতলা থেকে চিৎকারের শব্দ আসছিল।
কিছু হয়েছে? নুসরাত উড়িয়ে দিল জাইনের কথা। হাত দিয়ে চারিপাশে মাছি তাড়ানো ভঙ্গি করে বলল, আরে ভাইয়া এইসবে পাত্তা দিও না। এই পরিবারের মানুষের অভ্যাস তিলকে তাল বানিয়ে নেওয়া। চিল ব্রু চিল। আমি রহিমাকে বলেছিলাম কফি দেওয়ার জন্য, এতক্ষণ হয়ে গেল কফি নিয়ে আসছে না। প্লিজ একটা হেল্প করো। আরে ভাইয়া প্লিজ বলতে হবে না। বলুন কি হেল্প করতে হবে। আমি সব সময় রেডি থাকি মানুষের সাহায্যের জন্য। 2 কাপ ব্ল্যাক কফি কষ্ট করে তৈরি করে আমার রুমে পৌঁছে দাও। ইয়া, ভাইয়া এক্ষুনি দিচ্ছি। থ্যাঙ্কস আ লট শিস। থ্যাঙ্কস দিতে হবে না ভাইয়া। জাইন নিজের রুমের দিকে চলে গেল। নুসরাত কিচেনে চলে গেল ব্ল্যাক কফি বানানোর জন্য। কিচেন যাওয়ার সময় ড্রয়িং রুমের সোফা বসে থাকা উজ্জ্বল শ্যাম বর্ণের পুরুষটির দিকে চোখ পড়ল নুসরাতের। নুসরাত ভালো করে সোফায় বসে থাকা পুরুষটার দিকে তাকাতেই পুরুষটা এদিকে তাকালো লাল চোখ নিয়ে। নুসরাত কি একটু ভয় পেল? হয়তোবা। আরশ লাল লাল চোখ নিয়ে নুসরাত দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে বোঝাচ্ছে একবার হাতের কাছে পাই, তারপর দেখ কি করি তোর অবস্থা। নুসরাত ক্লান্ত ভঙ্গিতে চলে গেল কিচেনে। কিচেনে যেতে যেতে শুনল লিপি বেগমের কথা বলার আওয়াজ। বাবা চোখ খচখচ করছে। এই ড্রপ দিয়ে দেই তাহলে কমে যাবে। দেখি তাকা আমার দিকে। কফি বানিয়ে জাইনের রুমের বাহিরে গিয়ে নক করল নুসরাত। ভাইয়া আপনাদের কফি নিয়ে আসছি। রুমের দরজা হালকা চাপানো ছিল জাইন। দরজা খুলে কফির ট্রেটা হাতে নিল। কৃতজ্ঞতার হাসি হেসে বলল, এগেইন থ্যাঙ্কস। নুসরাত প্রতিউত্তরে হালকা হাসল। জাইন ট্রে নিয়ে রুমের ভিতর চলে গেল। নুসরাত নিজের রুমে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই শক্ত কোনো বস্তুর সাথে ধাক্কা খেল। মাথা উপরে তুলে যখন দেখল আরশ নিজের ভিতরের রুহু কেঁপে উঠল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ করার আগেই নুসরাতকে আরশ ঝাপটে ধরল। আরশের মুখের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। মুখের বাঁকা হাসি দিয়ে বোঝাচ্ছে কোথায় পালাবি তুই এখন আমার থেকে। আজ আর তোর রক্ষে নেই আমার হাত থেকে। কি হচ্ছে এখানে? হেলাল সাহেবের গলার আওয়াজ শুনে নুসরাতের থেকে ছিটকে সরে গেল আরশ। নুসরাত কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। আরশ বলল, আসলে পাপা? হেলাল সাহেব বললেন, হ্যাঁ, সেটাই তো জানতে চেয়েছি। আসলে কি? নুসরাত ঝটপট উত্তর দিল, অনেক বছর পর তো ভাইয়ের সাথে দেখা, তাই ভাই বোন মিলে একটু সুখ দুঃখের আলাপ করছিলাম। হেলাল সাহেব প্রচুর খুশি হলেন, মুখ দেখে বোঝা গেল তার গম্ভীর। নাকুচু ছেলে কারোর সাথে সুখ দুঃখের আলাপ করছে, এটাই অনেক। হেলাল তটস্থ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাই বোন গল্প করো। আমি কেমন রুমে যাই? তোমাদের ডিস্টার্ব করলাম না তো? হেলাল সাহেব রুমে যাওয়ার জন্য পিছনে ঘুরে গেলেন। 2 পা ফেলতে পারলেন না, পিছন থেকে নুসরাত ডেকে উঠল, বড় আব্বু। জি মা বল। ভাইয়া বলছিল আপনার সাথে কি যেন কথা বলবে। আরশের দিকে তাকিয়ে বলল, তাই না ভাইয়া? আরশ ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। ও কখন বলল কথা বলবে? হঠাৎ মাথায় আসলো মেয়েটা তার হাত থেকে বাঁচার জন্য হেলাল সাহেবের কাছে তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নুসরাত নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আরশ কিছু বলার জন্য মুখ খোলার আগে দেখে মেয়েটা সেখানে নেই। যখন হেলাল সাহেবের দিকে তাকালো আরশ দেখল হেলাল সাহেব প্রশ্নাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। আরশ কি জিজ্ঞেস করবে তার বাবাকে মাথায় আসলো না। হেলাল সাহেব বিরক্ত হলেন। মুখ দিয়ে চোখ সূচক শব্দ করে বললেন, কি বলবি হেয়ালি না করে বল তাড়াতাড়ি। আমি তোর মতো বসে নেই। আমার অনেক কাজ আছে। আসলে বাবা, ভাইয়ের বিয়ে কবে দিবে? অনেক তো বয়স হয়েছে। মুখ দিয়ে যা আসলো তাই বলে দিল আরশ। বিব্রতকর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য হেলাল সাহেব বিরক্তির সাথে বললেন, এই প্রশ্ন করার জন্য তুই আমাকে এতক্ষণ অপেক্ষা করালি। আমার মূল্যবান সময় তুই এভাবে নষ্ট করলি। হ্যাঁ মানে না? হ্যাঁ মানে নাকি? বললে বলবি হ্যাঁ, না হলে বলবি না। আর জাইনের বিয়ের সময় হলে বিয়ে দেব। যত সব। হেলাল সাহেব গটগট পা ফেলে চলে গেলেন নিজের রুমের দিকে। ক্যালেন্ডার থেকে 1 মাস কাটা পড়ল। সেদিনের পর থেকে আরশ আর নুসরাতের দেখা হয়নি। আরশ যে পথে যায় নুসরাত তার উল্টো পথে যায়। দূর থেকে আশকে তার দিকে আসতে দেখলে তাড়াতাড়ি করে ওই স্থান ত্যাগ করে নুসরাত। কয়েকদিন ধরে আরশের ব্যবসার কাজ বেড়েছে, আজকাল নুসরাত ও ভার্সিটি যাচ্ছে, তাই এক বাড়িতে থেকে ও দুজনের দেখা হচ্ছে না। দুজনের দিন লুকোচুরি করে কাটছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এক তলায় আসার পর পান সুপারি খেয়ে লাল দাঁত বিশিষ্ট এক ব্যক্তির সাথে দেখা হলো ইসরাতের। ইশরাত ভদ্রতা খাতিরে সালাম দিল। লোকটা সালামের উত্তর দিয়ে পান খাওয়া লাল দাঁত বের করে হাসি দিল। ইশরাত হালকা হেসে ওই স্থান ত্যাগ করল। খালা আপনি বললে এই মায়ের জন্য আমেরিকান একটা দামান ছেলে দেখবে তো কামু।
ইসরাতের দিকে ইশারা করে বলল লোকটা, আমি আপনাকে যে কাজের জন্য নিয়ে আসছি সেটা করেন। একটা ভদ্র, সুশীল, সুকন্যা খুঁজে বের করবেন আমার ছেলের জন্য। ঘটক সাহেব লিপি বেগমের কথায় মনোযোগ না দিয়ে ইসরাতের দিকে তাকিয়ে থাকলেন। লিপি বেগম বললেন, আমি আপনাকে কি বলেছি সেটা কি শুনতে পাচ্ছেন? ঘটক বললেন, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাইতাছি। কিন্তু ওই সুন্দর দেখতে মায়াডার বিয়ে কবে দিবেন? লিপি বেগম বললেন, ইসরাতের বিয়ে এখন দিব না, আর 2-1 বছর পর বিয়ে দিব। দুপুরের দিকে লুৎফা বেগম এবং মম আসলো সৈয়দ বাড়িতে। মম আসার পর নুসরাতের রুমে চলে গেল। মম বলল, কি বান্ধবী কি করো? আজকাল অনলাইনে দেখাই যায় না। নুসরাত মুখ দুঃখী দুঃখী বানিয়ে বলল, কিছু করি না দোস্ত, জীবনটায় কোনো এনজয়মেন্ট নাই, দিন দিন লাইফটা বোরিং হয়ে যাচ্ছে। মম বিরক্তির সহিত বলল, ঠিক বলেছিস দোস্ত। দুভ্রু নাচিয়ে নুসরাত বলল, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া দোস্ত? দাঁড়া কানে কানে বলি। কতক্ষণ গুজুর গুজুর ফুসুর ফুসুর করার পর জিজ্ঞেস করলো মমকে, কেমন আইডিয়া? এক্সিলেন্ট। তারপর দুজন হেসে উঠল। কিছুক্ষণ পর রুমে ইশরাত আসলো। কি রে, কি করিস তোরা দুটো এখানে? আর তুই কখন এলি? আর কি নিয়ে এত হাসাহাসি করিস? এই তো কিছুক্ষণ আগে আপু। এসব জেনে তুই কি করবি? ওটা আমাদের সিক্রেট। বই না। হুম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমার বাহিরে যাব। কোথায়? আরে বইন, এত প্রশ্ন করিস না। গেলেই তো দেখতে পাবি। হ্যাঁ, হ্যালো সাদিয়া। হ্যাঁ হ্যাঁ, আমি, মম, অনিকা আর ইশরাত বের হয়ে গিয়েছি। তুই সৌরভীকে নিয়ে ক্যাফেতে আয়। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। শুধু নুসরাতের উত্তর শোনা গেল, হ্যাঁ আমাদের বাসার সামনের মোড়ে যে ক্যাফে আছে ওইটায়। না, আমি আনতে চাইনি। নির্বিটা কান্না করে চলে আসছে। কিছুটা আস্তে করে নুসরাত বলল, মুরগিটা মনে হয় চলে এসেছে এতক্ষণে। আচ্ছা রাখি, তোরা দুটো আয়, আমরা আসছি। ক্যাফের বাহিরে থেকে সাদিয়া ও সৌরভী নুসরাতের সাথে যোগ দিয়ে ভিতরে প্রবেশ করল। কোনো এক ব্যক্তির খোঁজে চারিদিকে চোখ ঘুরালো নুসরাত। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়ে নুসরাত ওইদিকে হাঁটা ধরল। কাঙ্ক্ষিত সিটে গিয়ে বসে পড়ল নুসরাত। তার সাথে সাথে বসে গেল সৌরভী, মম, সাদিয়া ও অনিকা। ইশরাত সবার শেষে এসে বসল। শুধু তাকিয়ে তাকিয়ে দেখল নুসরাত কি গন্ডগোল পাকাচ্ছে। নুসরাত দুহাত নাড়িয়ে ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, হ্যালো হ্যান্ডসাম। কেমন আছো? ইশরাত ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে রইল। মাথায় টাক পরা একটা লোককে তার বোন হ্যান্ডসাম বলছে, আবার তার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। এদের মতলব আসলে কি? ইশরাতের চিন্তার অবসান ঘটিয়ে নুসরাত আবার বলল, আপনাকে যার কথা বলেছিলাম সেই মেয়েটা হলো এই মেয়ে। ওর নাম অনিকা। আপনার সাথে ডেটে যাওয়ার জন্য একেবারে পারফেক্ট, তাই না? লোকটা ডেটে যাওয়ার জন্য কুচি সুন্দরী মেয়ে পেয়ে অনেক খুশি হয়েছে, তা তার মুখ দেখে বোঝা গেল। অনিকার দিকে তাকিয়ে যখন দাঁত বের করে হাসলো লোকটা, তখন দেখা গেল লোকটার উপরের পাটের সামনের দুটো দাঁত নেই। সাদিয়া লোকটার সামনের দাঁত দুটো না দেখে হুহা করে হেসে ফেলল। পরমুহূর্তেই আবার নিজের মুখ চাপা দিল হাত দিয়ে হাসি বন্ধ করার জন্য। চেয়ারের নিচের দিকে তাকিয়ে মুখ চেপে হাসল ইশরাত। সবাই হাসছে, কিন্তু তাদের মধ্যে কাদো কাদো মুখ বানিয়ে অনিকা ভাবল, নুসরাত আপি আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। কেন যে আসতে গেলাম আপির সাথে? আর জীবনে আপির সাথে আসার জন্য বায়না ধরব না। কি হয়েছে? আপনারা হাসছেন কেন? ফেসে ফেসে গলার আওয়াজে সবার হাসি বন্ধ হয়ে গেল। সৌরভী বলল, তেমন কিছু না আঙ্কেল, এমনি হাসছিলাম। লোকটা চেতে গেল আঙ্কেল বলায়। সৌরভীকে ধমকে বলল, আমাকে দেখে কি আঙ্কেল মনে হয়? মম লোকটাকে পাম দিয়ে বলল, না না, আপনাকে দেখতে আঙ্কেল মনে হয় না, আপনাকে দেখতে একদম ইয়াং ছেলেদের মতো মনে হয়। ইয়াং ছেলেদের দেখতে ও এত সুন্দর লাগে না যতটা আপনাকে লাগে। কথাটি বলে মুখ টিপে হাসল মম। লোকটা বলল, এই বেয়াদব মেয়েকে এটা বুঝিয়ে বলো, তোমাকে মনে হচ্ছে অনেক ভদ্র। নুসরাতের পেট ফেটে হাসি আসলো। হাসি সামলে নুসরাত বলল, জি আয়ান্নন ভাইয়া, আমি সৌরভীকে বুঝিয়ে বলবো। মম বলল, ও সরি, এত কথা বললাম, আপনার নামটাই জিজ্ঞেস করা হলো না। লোকটা কিছু বলতে যেতেই লোকটাকে থামিয়ে দিয়ে নুসরাত বলল, আমি বলছি। এই হ্যান্ডসামের নাম হলো গজম্বর আলী। বলে হুহু হাহা করে হাসল। মম ক্যাফের টেবিলে থাপ্পড় মেরে মেরে হাসল। সাদিয়া খেক খেক করে হাসল। আর নুসরাত পারলে হাসতে হাসতে এখানে শুয়ে পড়ে। ইশরাত জোরে জোরে হাসতে পারে না, তাই ভিতরে ভিতরে হাসল। এর মধ্যে ওয়েটার এসে দুটো এসপ্রেসো, দুটো আমেরিকানো ও 3টি ক্যাপুচিনোস দিয়ে গেল। ক্যাপুচিনোসে চুমুক দিয়ে বলল নুসরাত, আপনি কবে ডেটে যেতে চাচ্ছেন? এই সপ্তাহে শুক্রবারে যেতে চাচ্ছি।
অনিকার দিকে ইশারা করে বলল, আপনার কোনো সমস্যা নেই। অনিকা নুসরাতের দিকে তাকিয়ে রইল। কি বলবে কিছুই খুঁজে পেল না। নুসরাত সামলে নিল পরিস্থিতি। জি জি, কোনো সমস্যা নেই। গজম্বর আলী বললেন, উনার নাম্বারটা দিলে ভালো হয়। মম বলল, আপনার নম্বরটা দিয়ে দিন, তাহলে আমরা কল করে নিব আপনাকে। গজম্বর আলী একটা ব্যবসায়িক কার্ড বের করে দিলেন। মম ওয়েটারকে বলে একটা কলম আনিয়ে নিল। নম্বর দেওয়ার পর গজম্বর আলী নিজের পকেট কার্ডটা ঢুকিয়ে নিলেন। অন্যদিকে মেহেরুন নেছার রাগে গোজগোজ করছেন। লিপি বেগম ছেলের জন্য মেয়ে পছন্দ করছেন আর তাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি। আজ যদি ঝর্ণা থাকে কথা না জানাতো তাহলে তো তিনি জানতেই পারতেন না। লিপি বেগমকে ও হেলাল সাহেবকে ডেকে পাঠালেন মেহেরুন নেছা। যখন আসলেন হেলাল সাহেব ও লিপি বেগম, মেহেরুন নেছা কিছুক্ষণ ধমকাধমকি করার পর তিনি চুপ হলেন। শুনলাম ছেলের জৈন মায়া দেখতাছ। জি আম্মা, আমারে জিগাইবার কথা একবার ভাবলা না? আমি কি তোমার ছেলের মন্দ চাই? ভালোই তো চাই তোমার ছেলের। আচ্ছা এইসব কথা এখন বাদ, জাইনের জন্য মায়া দেখবার দরকার নাই, আমার কাছে একটা মায়া আছে, সময় হইলে আমি খোঁজ দিয়ে দিমুনে। চিন্তা করবার লাগবো না। মায়া কম কথা কো, অনেক ভালা। কারোর কথার উপর কথা কো না। একদম শোনায় সোহাগা মায়াডা। হেলাল সাহেব মায়ের কথায় সহমত প্রকাশ করলেন। কিন্তু লিপি বেগমের মুখ দেখে বোঝা গেল তিনি মেহেরুন নেছার এই কথা খুশি হননি। বড় বৌমা, তুমি কি তা খুশি হও নাই মোর কথায়? না মা, তেমন কিছু না। আচ্ছা এইবার তোমরা তোমাগো কাজে যাও। ছায়া ছায়া আমার মুখ দেখা বন্ধ কর। আমার এখন আরাম করতে হইব। লিপি বেগম মুখ কালো করে চলে গেলেন। হেলাল সাহেব ও চুপচাপ হাঁটা ধরলেন হেলাল সাহেবের পেছনে পেছনে। ক্যাফেতে গজম্বর আলীর সাথে কথা শেষ করে মোমরা সবাই উঠতে যাবে তখন পিছন থেকে চীনা পরিচিত গলা শোনা গেল। সবার আগে পিছন ফিরে তাকালো অনিকা। নুসরাতের পাশের চেয়ারে বসায় অনিকা। নুসরাতের কানে কানে বলল, আরশ ভাইয়া যাইন। কথা শেষ করার পূর্বেই আরশ বলল, তোরা এখানে কি করছিস? চলবে।